তৃণমূল ক্ষমতায় থাকাকালীন আমার আপনার টাকা কিভাবে নয়ছয় হয়েছে সেই কথা বলছেন খোদ দলের পদাধিকারীরা। দুর্নীতি যেভাবে কেউ জানতো না, মাথা কেউ জানতো না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। না না, এগুলো দেখুন, এগুলো তো দলের যারা বড় বড় নেতা, তারা যাদেরকে রাজ্যসভা টিকিট দিয়েছে, এখন লোকসভা বিধানসভায় টিকিট দিয়েছে, দলের একটা ট্রেড ইউনিয়নের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বোঝাই যাচ্ছে যে দলটা কোথায় গেছে। কিন্তু দেবস্মিতা, যেটা অত্যন্ত বলা প্রয়োজন যে এসআইআর আমাদের দেশে করা সারা দেশে করা হয়েছিল, পশ্চিমবঙ্গে করা হয়েছিল কেন? যে সমস্ত সরকারি নথি মানুষের কাছে এসেছিল সেখানে প্রচুর জাল দেখা গেছে। হ্যাঁ, সেই নথি দিয়েই কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো রাজ্য সরকার দিচ্ছে বা কেন্দ্রীয় সরকারের নামে যেগুলো ইস্যুড হচ্ছে সেগুলো প্রচুর জাল ধরা পড়েছে, এবং এর ফলেই কিন্তু এসআইআর এর প্রক্রিয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। কত লোক বাদ গেছে দেখেছেন, 1 কোটি লোক বাদ গেছে, আপনারা দেখেছেন। কেন এগুলো প্রয়োজন ছিল? এখন দেখুন, আমাদের দেশের আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সব একটা দিলেই হয়ে যায়, এবং অনেকে একজন অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু রাজ্য সরকার যারা এই টাকাটা দিয়েছে, ট্যাক্সের টাকা, যে টাকাটা তারা গরিব মানুষদের দিয়ে, মহিলাদের দিয়েছে, আমরা আনন্দিত সরকার দিয়েছিল, মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু করেছে, কিন্তু তাদের তো দেখা উচিত ছিল। সরকার বলছে 2 কোটি কোটি লক্ষ মানুষকে দিয়েছে, খুব মহিলাদের দিয়েছে, আনন্দের খবর। কিন্তু এই মহিলাদের টাকায় পুরুষ পেয়ে গেল, এবং সে টাকায় যেটা রাজস্বী জানাচ্ছে যে এত কোটি টাকার যে দুর্নীতি ঘটেছে, বোঝাই যাচ্ছে যে দুর্নীতি আমরা তো খুলতেই পাই যে ঠিক আছে, তুমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, এর 80% কি 20% আমাদের দিতে হবে, সব নানান ধরনের তো খবরগুলো আসছে। তো বোঝা যাচ্ছে সেগুলো সত্যি কথা। কেননা তাকে এক একজনের নামে যদি নানান ভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়া হয়, তাহলে তো বোঝা যাচ্ছে যে নানান জায়গায় দুর্নীতিটা ছিল, এবং সেখানে দলের একটা বড় অংশের সহায়তা ছিল তাদের। তো এইগুলো এখন তো দেখুন, যেটা আমি একমত, কৃষ্ণেন্দু কিষাণের সঙ্গে একমত যে এসআইটি গঠন করা হোক। এসআইটির আগেও তো নিশ্চয়ই ডিপার্টমেন্টাল লেভেলে তদন্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যখন বলছেন, উনি তো আর নিজ দেখে বলছেন না, ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে। আমরা নিশ্চয়ই চাইবো যে এবারে যেটা হবে, ইডি মানি লন্ডারিং কেসের মধ্যে পড়ে গেল, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা পিএমএলএ অ্যাক্ট আছে, তার আন্ডারে যখন আসছে, এবার মানে তারা বুঝবে যারা পয়সা এইভাবে সাধারণ মানুষের গরিবের টাকা যেভাবে, দেখুন সবচেয়ে লজ্জার কথা যে প্রকল্প নিয়ে তৃণমূল মানে একটা নাম কিনেছিল সারা দুনিয়ায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন আসামে সেখানেও একটা অরুণোদয় প্রকল্প চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার আগেও, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রচার সারা বিশ্বে পেয়েছিল। কেন? মহিলাদের ক্ষমতা, মানে এটা সবাই অভিবাদন জানিয়েছিল, এবং আমরা মনে করতাম যে পশ্চিমবঙ্গে সরকার টিকে আছে এই মহিলাদের ভোটে এবং সংখ্যালঘু ভোটে। তার ফলে এই ভোটটা, এই যে শক্তিটা বেশ জোরালো হবে, এটাও আমরা মনে করছিলাম। কিন্তু ভেতরটা যে এতটা ফাঁপা, এখন বোঝা যাচ্ছে যে মহিলাদের টাকা কীভাবে অন্যরা আত্মসাৎ করেছে, এবং কীভাবে দুর্নীতির, যেটা তো রাজস্বী জানালো, প্রায় 30 লক্ষ না কত বুঝি, আরও যদি তদন্ত হয় আরও অনেক ধরা পড়বে। সুতরাং যাদের টাকা, যাদের ভোটে, যাদের আশীর্বাদ দিয়ে ভাবছিলেন সরকার গঠন করবেন, তাদের প্রতি ধোঁকা দিয়েছেন, তারা বুঝতে পেরেছিল বলেই তো সরকারটা উল্টে গেল না। এখন সরকার শুধু উল্টে যায়নি, যারা জিতেছে তারাও উল্টে যাচ্ছে। গতকাল রাতেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দেবপ্রসাদ বাগের বাড়িতে যায় পুলিশ। একেবারে সেই বাড়ি, সেই ছবি দেখতে পাচ্ছেন। রকেট গতিতে উত্থান হয়েছে এই দেবপ্রসাদ বাগের, প্রাক্তন তৃণমূল বিধায়কের অট্টালিকা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, একের পর এক বিষয় সামনে আসছে, সেই শান্তনু সিনহার সেই বাড়ি, সেই অট্টালিকা, যেখানে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, কতগুলো ঘর সে গুনে শেষ করা যাবে না, এরকম ছবি আমরা দেখেছিলাম। তারপরে একের পর এক তো সেই আমাদের দিলীপ মণ্ডলের বাড়ির কথাও মনে পড়ে যাচ্ছে। আবার এই কালনার তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক, যিনি একসময় মেকানিক ছিলেন, রকেট গতিতে তার উত্থান। মানে কেউ সৎ পথে কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে এইরকম ছবি। দেখুন, যে আমরা জানতাম, আমার আগের মুখ্যমন্ত্রী বলতেন 294টাতেই আমি লড়েছি, আমি সেখানকার প্রতীক। অর্থাৎ 294 জন যারা লড়াই করেছিলেন তাদের সম্বন্ধে যাবতীয় তথ্য ওনার কাছে আছে। এখান থেকেই মানে আমরা মনে করতেই পারি যে এই যে যারা অট্টালিকা বানিয়েছেন সামান্য অবস্থা থেকে,
মানে আপনি মনে তারা- করছেন সব জানতে? হ্যাঁ, নিঃসন্দেহে। নাহলে উনি তো কেন বলেছেন যে 294? হ্যাঁ, ওনার নিজে তো হ্যাঁ, 294-তে আমি আছি। সুতরাং উনি যদি জেনেছেন বলেই তো উনি বলেছেন, তাই না? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মানে, জ্ঞান ছাড়া, ওনার নলেজ ছাড়া এটাগুলো হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। এবং এটাও সবাই জানে যে একটা সময় একটা ফর্মুলা ছিল, তুমি যদি এত খাও তোমাকে এত কেন্দ্রে এত দিতে হয়, 75, সেগুলো হয়তো তারা পেয়েছেন, তারা ওতেই সন্তুষ্ট। যদি 75-25-এর আমরা যখন ভাবি, একজন দুজন হলে খুব একটা বেশি টাকাটা, কিন্তু লাখ লাখ যদি কর্মকে তৃণমূলে যারা এরা রয়েছে তারা যদি এইসব পয়সা দেয়, কত টাকা গিয়ে দাঁড়ায় বোঝা যাচ্ছে। তো তৃণমূলে একজন সামান্য এমএলএ যদি এত টাকা করতে পারেন, আরও পরে আরও কিছু করেছে আরও যারা আছেন, এবং আমার যেটা ধারণা দলটাই এতকাল এই দুর্নীতির উপর ভিত্তি করেই চলেছে, না হলে তাসের ঘরের মতন যে আজকে যেভাবে ভেঙে যাচ্ছে, আমি জানি না আগামী দিনে যেভাবে দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যক এমএলএরা বেরিয়ে আসছে, হয়তো তারা দুর্নীতি দেখেছে বলে উঠতে পারে, তাহলে সেটাই তাদের বক্তব্য যে দুর্নীতি দেখেছি আমরা বলতে পারিনি। এখন তারা, আমি শুনছি তো তারা নতুন দল করতে পারে, তারা হয়তো সিম্বলও চাইতে পারে, তখন তো মানে তৃণমূল হয়ে যারা কথা বলছে তাদের কী অবস্থা আমি জানি না। যাই হোক, আমরা আশা করব দলটা বেঁচে থাকুক, কেননা বেশ কিছু ভালো কাজও তারা করেছে, মানে কল্যাণমুখী কাজ এগুলো তারা করেছে, আমি তাদের সে ধন্যবাদ দিতে চাই। কিন্তু কল্যাণমুখী কাজ করতে গিয়ে নিজের আখেরটা যেভাবে গুছিয়ে নিয়েছে, এটাই হচ্ছে লজ্জার। এবং যাদের এই ত্রাণের টাকা আপনি দেখালেন, আমি দেবপ্রসাদ বাবু ত্রাণের টাকা চুরি করেছেন কিনা জানি না, ত্রাণের টাকা একেবারে রাজাবাবু, মানে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের তো মানুষের কল্যাণ করার কথা, কিন্তু কোথাও গিয়ে তাদের নিজেরই কল্যাণ হয়েছে। রকেট গতিতে কিভাবে উত্থান হয়েছে, একের পর এক অট্টালিকা মানে সামনে চলে এসেছে আমাদের। তবে এই মুহূর্তের যে খবরের দিকে আপনাদের সামনে কিছুক্ষণ আগেও সেই খবর তুলে ধরেছিলাম যে কুণাল ঘোষ আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ তৃণমূলের আজকে কর্মসূচি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন, সেই কর্মসূচিতেই আজকে কুণাল ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই কর্মসূচি চলাকালীন আমি আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন সরাসরি। ময়ূর, কি এখন তার শারীরিক অবস্থার কি তথ্য পাচ্ছ? দেখো, আমরা এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের যে বাড়ি সেখানে রয়েছি এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন, তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন স্থানীয় নেতৃত্ব যারা মানিকতলার তারা রয়েছেন। এবং আমরা যখন এসেছি আমরা এই ছবিও দেখেছি যে একজন চিকিৎসক তিনি ভেতরে এলেন এবং ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন। কুণাল ঘোষের শারীরিক অবস্থা তিনি তদারকি করছেন। এখনও পর্যন্ত বীরবাহা হাসদাকেও আমরা উপরে দেখতে পেয়েছি, প্রাক্তন মন্ত্রী রাজ্যের। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা উপরেই রয়েছেন। আমি একবার প্রবীরকে দেখানোর জন্য বলবো, এখানে দেখো এই যে লিফট, এখানেই কুণাল ঘোষের বাড়ি। কিছুক্ষণ আগেই এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার পরবর্তী ক্ষেত্রে স্থানীয় যারা বেলেঘাটা মানিকতলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব তারাও এখানে এসেছেন। এবং মূলত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুণাল ঘোষের যে শারীরিক অবস্থা সেটা তদারকি করছেন। এখানে এই মুহূর্তে চিকিৎসকও রয়েছেন এবং চিকিৎসকের সঙ্গেও তিনি কথা বলছেন। চিকিৎসক বেরিয়ে যাচ্ছেন, আমরা একটু কেমন আছেন কুণাল? স্টেবল আছেন এখন। হয়েছিল মানে উনি তো ডায়াবেটিক হাইপারটেনসিভ, এমনি আমি অনেক বছর ধরেই ওনাকে দেখি। তো সাডেনলি যে কোনো কারণেই হোক একটা ব্লাড প্রেশারটা ফল করেছিল, হার্ট রেট ফাস্ট হয়েছিল, তারপরে একটু ব্লাড সুগারের তারতম্য হয়েছিল। তো এখন মোটামুটি উনি স্টেবল আছেন, রেস্টে থাকতে হবে, আর যেগুলো নেসেসারিলি যেগুলো করা উচিত ওনার ক্ষেত্রে সেগুলোই করছে। ধন্যবাদ। আমরা যে কথা বলছিলাম চিকিৎসকের সঙ্গে, তিনি ওপরে গিয়ে কুণাল ঘোষকে তার শারীরিক অবস্থা সেটা মনিটর করে এলেন এবং তিনি পরিষ্কারভাবে যেটা বললেন যে কুণাল ঘোষ তিনি আগের থেকে স্টেবল আছেন, যদিও এখনও ওপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।